নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অনলাইন এডুকেশন এই সময়ে। এই আলোচনায় আমরা আজকে দুজন অতিথি হিসাবে পেয়েছি, যাদের আপনারা অত্যন্ত পরিচিত। তারা এই ফিল্ডে যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তী স্যার। স্যার নমস্কার, প্রণাম। মৃণাল চক্রবর্তী স্যারকে নতুন করে পরিচয় দেওয়ার ধৃষ্টতা আমার নেই, কারণ আপনারা মৃণাল স্যারের সম্পর্কে জানেন। তিনি মেন্টাল টাফনেস ট্রেনার এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কোর্সের ট্রেন দ্য ট্রেনার কোর্সের মেন্টর। এছাড়া তিনি অথার, তিনি বিভিন্ন জায়গাতে যুক্ত। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আরও বহু সংস্থা রয়েছে যার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। হাজার হাজার ছাত্রছাত্রীদের তিনি দিশা দেখাচ্ছেন, হাজার হাজার মানুষকে তিনি মোটিভেটেড করছেন জীবনে তাদের পরিবর্তন এবং জীবনে তারা নতুন করে নতুন আলোর সন্ধান পাচ্ছে। আর আমাদের সঙ্গে আজকে আমরা পেয়ে গেছি অনলাইন এডুকেশনের জগতে আরেকজন পরিচিত নাম, সম্রাট স্যার। স্যারকে নমস্কার। আপনারা জানেন যে সম্রাট এক্সক্লুসিভ আজকে বাংলার বুকে ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা প্রথম সারির অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম। তার বইগুলো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে অ্যামাজন, ফ্লিপকার্টে 1 থেকে 2 দিনের মধ্যেই আউট অফ প্রিন্ট হয়ে যায় এবং হাজার হাজার ছাত্রছাত্রী তার ক্লাস করে মুগ্ধ। এবং সম্রাট স্যার এবং মৃণাল স্যার যেহেতু দুজনই রয়েছেন, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আজকের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো প্রথমেই আমরা মৃণাল স্যারের কাছে যাব। মৃণাল স্যার, আপনার কাছে একটা আমাদের যেটা জানার থাকবে যে আজকের দিনে এই অনলাইন এডুকেশন আসার ফলে আমাদের অভিভাবকদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করছে যে এই অনলাইন এডুকেশন, সেখানে সময় বেঁচে যায়, সেখানে পড়াশোনার জন্য স্টুডেন্টরা অনেক বেশি সময় পেয়ে যায়, কারণ ট্রাভেল করতে হয় না, ভালো ভালো শিক্ষকদের বাড়িতে বসে ক্লাস করার সুযোগ পায়। এই যে একটা ইতিবাচক দিক, এই ইতিবাচক দিকটা কিভাবে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবে, আর এই অনলাইন এডুকেশনের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? নমস্কার সবাইকে। হ্যাঁ, এই অনলাইন পুরো ব্যাপারটা আমরা যারা ভারতীয় বা আমরা যারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রয়েছি আজকের ডেটে, আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা দেখব 2019 অবধি মানুষের অনলাইন সম্পর্কে যে ধারণাটা ছিল বা এমনি সেই অর্থে এডুকেশন বলতে যেটা বোঝানো হতো, সেটা আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছিলাম 2019-এর আগে অবধি, কোনো একজন টিচারের বাড়িতে যাব বা কোনো একজন টিচার আমার বাড়িতে আসবে বা কোনো একটা ইনস্টিটিউশনের ভেতরে যাব, সেখানে ক্লাস করব, ক্লাসের পরে বিভিন্ন রকম আলোচনা হবে, যাতায়াতের একটা সময় লাগবে এবং এইভাবেই আমরা তৈরি ছিলাম। কিন্তু করোনার সময় আমরা নতুন করে একটা দিক খুঁজে পেলাম বলা যেতে পারে। তার কারণ করোনার আগে যদি আমরা দেখি, আমাদের যারা পড়াশোনার মধ্যে ছিলেন বা আছেন তারা যেভাবে পড়াশোনা করতেন, এবং করোনার জন্য একটা সিচুয়েশন তৈরি হলো, যে সিচুয়েশনের জন্য ম্যাক্সিমাম মানুষ তাদের লাইফস্টাইলকে অনেকটাই অ্যাকচুয়াল থেকে ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে শিফট হলেন এবং সেইখান থেকে অনলাইন ক্লাস এবং অনলাইনের বিভিন্ন রকম সুযোগ সুবিধা মানুষ নিতে আরম্ভ করলেন। আমরা যদি একটু রিসার্চ দিয়ে দেখি, দেখা যাচ্ছে যে 2019-এর আগে আজকের ডেটে যে কনসেন্ট্রেশন লেভেল আজকের জেনারেশনের বাচ্চাদের দেখা যাচ্ছে, 2019-এর আগে যে কনসেন্ট্রেশন স্প্যান ছিল, মানে অ্যাট এ গ্লান্স যতক্ষণ পড়তে বসা, এবং এই অনলাইন হওয়ার পর 99% বাবা মা এবং টিচার্সদের যেটা ফিডব্যাক আমি যতটুকু আমার কাছে পেয়েছি, যে বাচ্চাদের এবং অ্যাজ ওয়েল অ্যাজ বড়দেরও কনসেন্ট্রেশন কিছুটা হলেও এফেক্টেড। এবং হার্ভার্ডের একটা রিসার্চ ইন্ডিয়ার ওপরে হয়েছে, তাতে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন লেভেল নিয়ার অ্যাবাউট 90% ড্রপ করেছে যাদের বয়স 9 বছর থেকে 25-এর মধ্যে, যারা মেইনলি এখন পড়াশোনাটা অনেকেই মোবাইলের দ্বারা করছে। এটা হয়তো আজকের দিনে সত্যি একটা চ্যালেঞ্জিং সাইড। প্যারালালি এটাও আমার মনে হয়, এটা আমার অভিজ্ঞতা, যে অনলাইনের যেটা রামকৃষ্ণ স্যার আপনি উল্লেখ করলেন, যেটা সব থেকে বড় জিনিস, যে সময়কে আমরা রিপ্রোডিউস করতে পারি না।
তার কারণ একটা পড়তে যাওয়া, পড়তে আসা, সেখানে দেখা যাচ্ছে 1 ঘন্টার পড়তে যাওয়ার জন্য আগে পরে প্রায় 45 মিনিট, অনেকের ক্ষেত্রে আরো 2 ঘন্টা, মানে 1 ঘন্টার পড়ার জন্য তার 3 ঘন্টা স্পেন্ড করছে। তো যদি এটা এইভাবে দেখা যায় রিসোর্স হিসেবে, রিসোর্স লিমিটেড 24 ঘন্টা, কিন্তু তার মধ্যে যদি দেখা যায় যে 3টে 8 ঘন্টায় যদি আমরা ভাগ করি, যে প্রথম 8 ঘন্টা ঘুমানোর জন্য রেস্ট অ্যান্ড রিকভারি, বাকি যে 16 ঘন্টা, সেই 16 ঘন্টার মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা আজকের দিনে নিজেকে ডেভেলপ করার জন্য অনলাইনে সাপোর্ট নিচ্ছেন, যারা একটু ক্যালকুলেটিভ ওয়েতে, কারণ অনলাইনের ভালো দিক, অনলাইনের খারাপ দিকের কিছুটা পোর্শন আমি হয়তো টাচ করেছি, আমরা নিজেরাও জানি যে কোনো জিনিস অতীতে ক্ষতি হয়। এবার এই অতিরিক্ত মেজারমেন্টটা কিভাবে হবে? যদি আমি একজন ইউপিএসসি স্টুডেন্টকে দেখি আজকের ডেটে 90% ইউপিএসসি স্টুডেন্ট তারা কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা দেওয়া ছাড়া অনলাইনেই ম্যাক্সিমাম পড়াশোনা করছে। এবং যদি আমরা মেডিকেল প্রফেশনালকে দেখি তাদের ক্ষেত্রেও প্রায় সেম, বা জয়েন্ট এন্ট্রেন্স বা যেই অ্যাডভান্সের দিকে দিচ্ছে তাদের ক্ষেত্রেও সেম। তো সেক্ষেত্রে অনলাইনের সুযোগ সুবিধা যেরকম আছে, চ্যালেঞ্জেস তো আছে। সেখানে বাবা মাদের একটাই কথা, আমার মনে হয় এটা আমরা সবাই হয়তো একমত হব, যে বাবা মাদের মেইন চ্যালেঞ্জ হয়ে গেছে বাচ্চাদের উপরে নিয়ন্ত্রণ কিছুটা হলেও কিন্তু হারিয়ে যাচ্ছে। তার কারণ বাচ্চারা না চাইতেও যখনই একটা অ্যাপ খুলে কোনো একটা পড়াশোনা করছে, সেই একই ফোনে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, একই ফোনে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্ট আছে, আর যেহেতু নোটিফিকেশনগুলো অন থাকছে, ওপরে পপ আপ হতে থাকছে। এবার 15 মিনিট ক্লাস করার পর দেখা গেল মনটা ভাল লাগছে না, একই কথা বারবার বলছেন, স্যার দেখি তো সোশ্যাল মিডিয়ায় কে লিখছে। আজকের দিনে যেটা মেইন চ্যালেঞ্জ, আমার মনে হয় আমরা তিনজনেই হয়তো একমত হব, যে পড়াশোনা করতে করতে অনলাইন ক্লাস চলছে, প্যারালালি হোয়াটসঅ্যাপে চ্যাট চলছে, বা আদারওয়াইজ অন্য কিছু জিনিস সে দেখছে। তো সেক্ষেত্রে অ্যাটেনশন স্প্যান কমে যাওয়াটার জন্য আমার মনে হয় এই ব্যাপারে বাবা মাদের যে প্রয়োজনীয়তা, বাবা মাদের যে গাইডলাইন, অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চাদেরও একটা গাইডলাইন, সেটা হলো নিজের যাতে এই যে কন্টিনিউয়াস একটা আলোর দিকে তাকিয়ে থাকা, সেখানে চোখের ওপর বিরাট একটা এফেক্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে চোখের যত্ন নেওয়া, সঙ্গে প্যারালালি বাবা মাদেরও কিছুটা হলেও, সবসময় তো সম্ভব না বাবা মাদের পুলিশগিরি করা, কিন্তু কিছুটা হলেও প্যারেন্টাল যে গাইডলাইন্স, যেগুলো বাচ্চাদের সাথে একটু ফ্রেন্ডলি ম্যানারে কথা বললে আমার মনে হয় বাচ্চারা কিছুটা উপকৃত হবে। কিন্তু আমার মনে হয় আমরা তিনজনেই হয়তো বহু মানুষ দেখেছি যে বাচ্চাদের মধ্যে প্রবণতা এসে গেছে, মোবাইল ফোন মানে এটা আমার ফোন, মোবাইল ফোন মানে এটা আমার প্রাইভেসি এরিয়া, মোবাইল ফোন মানে যেরকম বাথরুমে ঢুকে মানুষ দরজা আটকে দেয়, সেই রকম বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি হয়েছে যে মোবাইল মানেই আমাকে পাসওয়ার্ড দিতে হবে যাতে বাবা মায়ের সাথে আমি ডিটাচ থাকতে পারি। এবার যখনই আমি বাবা মায়ের থেকে ডিটাচ থাকছি, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন কিন্তু অটোমেটিক্যালি ডাইভার্ট হচ্ছে, বা অনেক বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে এই অনলাইন ক্লাস করতে গিয়ে অনেকের রাত জাগার প্রবণতা কিন্তু বেড়ে গেছে। আমি অনেক মেডিকেল প্রফেশনাল ডক্টরদের সাথেও কথা বলে দেখেছি, এতে কিন্তু স্লিপ ডিসঅর্ডার কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের, এবং সেটার জন্য কিন্তু একটা বিরাটভাবে মেলাটোনিন যে সিক্রিয়েশন, যেটার জন্য আমাদের ঘুম আসে, সেটাও কিন্তু এফেক্টেড হচ্ছে। তো সেক্ষেত্রে ভালো যে কোনো জিনিসের পিছনে কোথাও না কোথাও চ্যালেঞ্জেসও থাকে। যেরকম রেগুলার যারা জিম করে তারা যদি খাওয়া দাওয়ার দিকে যত্ন না দেয় তাহলে কিন্তু শরীর খারাপ হবে। ঠিক সেরকম রেগুলার যারা যে কোনো ফিল্ডে নিজেকে ডেভেলপ করছে, তার প্যারালাল সাইড বাই সাইড তার সাপোর্টিভ জিনিসগুলো করা দরকার। আমার মনে হয় এগুলোর জন্য স্পেসিফিক্যালি কাস্টমাইজড প্ল্যান বানানো উচিত, যে কি পড়াশোনা করছে, সেখানে তার কতক্ষণ মোবাইল ইউজ করবে, কতক্ষণ করবে না, এবং মোবাইল ইউজের পদ্ধতি আগে পরে চোখে জল দেবো কিনা, বা কি পরিমাণ জল খাচ্ছি। যেরকম মোস্ট অফ দ্য টাইম আমরা ইলুমিনেটিং লাইটের মধ্যে থাকছি, আমাদের D3 দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের কম। সো খালি ওই অনলাইন দেখলে হবে না, এর আগে পরে অনেকগুলো জিনিস আছে রামকৃষ্ণ স্যার। আমার মনে হয় এই সবগুলো জিনিসকে একটা ওভারঅল যদি হলিস্টিক অ্যাপ্রোচ করা যায়, আমার মনে হয় অনলাইনের ভালো দিকটা ম্যাক্সিমাম মানুষ ইউজ করতে পারবে। এটা আমার পার্সোনাল ভিউ। থ্যাংক ইউ স্যার, আমরা দুটো দিকই জানলাম। এবার আমরা সম্রাট স্যারের কাছে চলে যাব। খানিকটা একই রকম প্রশ্ন থাকবে স্যার আপনার কাছে, কারণ আপনি হাজার হাজার ছাত্রছাত্রীদের অনলাইনে পড়িয়ে আসছেন, আপনার অ্যাপে ইউটিউবের মাধ্যমে আপনার ক্লাস করছে। তো এই অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা আপনি কি অবজার্ভ করেছেন সেটা যদি একটু বলেন। একটা কথা এই প্রসঙ্গে বলতে হয় যে সময়ের দাবিটা আমাদের মেনে নিতে হবে। একটা সময় অফলাইন কেন্দ্রিক পড়াশুনো হতো, তখন অনলাইনে পড়াশোনাটা সোনার পাথর বাটির মতো ব্যাপার ছিল। কিন্তু মৃণালবাবু যেটা বললেন, কোভিডের আগমনের পর অনলাইনে একটা জোয়ার এলো। তার একদম সাম্প্রতিকতম সংযোজন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি বলছেন ক্লাসগুলো অনলাইনে করতে হবে। একাধিক নতুন সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোর শিক্ষক নেই, উনি বলেছেন এগুলো অনলাইনে আমরা ক্লাস করিয়ে দেব।
এবার অনলাইন ক্লাসের অনেকগুলো ভালো দিক আছে, যেমন একটা ক্লাসে আমি পড়তে চাইছি, অন্য স্টুডেন্টরা গল্প গুজব করছে, অনলাইন ক্লাসে সেটা নেই। আমি ক্লাস মিসের কোনো ব্যাপার নেই। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে অনেকে রাত জেগে পড়ে, একটু বেলা করে ওঠে 8টা 9টা, অফলাইনে দেখা যাচ্ছে 6টা থেকে পড়া, সেই ক্লাসগুলো সে মিস করতো। এখন কিন্তু সুন্দরভাবে ক্লাসগুলো সে যখন ইচ্ছে যতবার ইচ্ছে, এমনকি রেকর্ডেড ক্লাসও তো থাকে অনলাইনের পাশাপাশি, সেইগুলোর সুযোগ সে নিতে পারছে। সব থেকে বড় বিষয়টা কি বলুন তো, অর্থ। একটা অফলাইন ব্যাচের যে ফি আপনি তুলনা করে দেখবেন অনলাইনে অনেক গুণ কম থাকে। এই 50-100 টাকার ডিফারেন্স না, সেটা অনেক গুণ। তো এই জায়গাতে একটা ভালো বিষয় রয়েছে। আর স্টুডেন্টরা নিজের পছন্দসই শিক্ষকের কাছে পড়তে পারছেন। ধরুন আমার ইচ্ছে হলো আমি রামকৃষ্ণ বাবুর কাছে একটু পড়বো, সুযোগ তো নেই। আমার বাড়ি ঠাকুরনগর, আপনার বাড়ি এই জায়গাতে বেলুড়ে। তো অনলাইন আসবার পর এই যে যে দূরত্বই আমাদের জীবনের দুর্ভাগ্যজনক রসিকতা আমরা অনেক সময় আক্ষেপ করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও বা অন্যান্য ক্ষেত্রেও বলি, এই জিনিসটা আর থাকছে না। তবে অনলাইনের দু একটা খারাপ দিকও আছে, যে অনেকে যদি এখন কেউ অনলাইন ক্লাস করছি বলে অন্য জগতে ডুবে যায়, তো সেটা তো বিপজ্জনক। এই জায়গাতে সচেতনতা প্রয়োজন। তাছাড়া অনলাইনে আমরা যা দেখতে পাচ্ছি আজকের দিনে, অনলাইনের সত্যি যত দিন যাবে প্রয়োজনীয়তা আরও বাড়বে, এটাই আমার মনে হয়।